ভৌতিক ঘটনা। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 2 নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে, সাউন্ডে সুমন, আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকের এই এপিসোডে আপনারা শুনছেন একটি ভয়ঙ্কর বাড়ির সত্য ঘটনা। যিনি আমাদের এই গল্পটি পাঠিয়েছেন তিনি পশ্চিম মেদিনীপুরের শিমুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি তার পরিচয় গোপন রাখতে চান, তাই তার পরিচয় গোপন রেখে আমরা আজকে সেরা ঘটনাটি শুরু করছি। ক্লেটন ক্যাসেলের সামনে থেকে যখন গাড়িতে উঠলাম তখন আমার মেজাজটা বিগড়ে আছে। সত্যি কখনো হান্টেড বাড়িতে রাত কাটাতে এসে এতটা হতাশ আমি আগে হইনি। গাড়ির কাঁচ দিয়ে আমি বাড়ির দিকে আবার ফিরে তাকালাম। 3 তলার লালচে রঙের বাড়িটার ওপর ফিনকি দিয়ে আসা সূর্যের আলো খেলা করছে, খোলা জানালার ফাঁক দিয়ে গিয়ে পড়েছে ভিতরে। ইচ্ছে ছিল আরও কয়েকটা দিন বাড়িতে কাটিয়ে যাওয়ার, কিন্তু সময় হাতে নেই। বিধেই আত্মা, প্রেত বা পিশাচ যাই থাকুক না কেন, একটু আগেই তাকে শেষ বিদায় জানিয়ে এসেছি আমি। উইন্ডো থেকে মুখ ফিরিয়ে সামনে তাকালাম। কাল দুপুরে এই রাস্তাটার উপর দিয়েই ক্লেটন ক্যাসেলের সামনে এসে দাঁড়িয়েছিল গাড়িটা। মহান্তি গাড়ি থামিয়ে একগাল হেসে বলেছিল, এই সেই ভূতের বাড়ি স্যার। আমি হেসে বললাম, ভূতের দেখা পেয়েছে কি না তা জানি না, তবে ভূত যে আছে সেটা বুঝতে পেরেছি। সে কি, এর পরেও আপনি জীবিত আছেন এখনো? তাহলে বুঝলেন কি করে ওখানে ভূত আছে? তারপরে আমি তাকে পুরো ঘটনাটা খুলে বলতে লাগলাম। তো সাধারণত ভূতের বাড়ি বলতে আমরা যেটা বুঝি এটা তা নয়। সব তান্ত্রিক নিয়ে ঝাড়পোছ করা হয়। একজন কেয়ারটেকার আছে, সেই দেখাশোনা করে। অবশ্য সে থাকে না এখানে। আমি তার সঙ্গে দেখা করে আগাম টাকা গুঁজে দিয়ে তবে এক রাতের জন্য জোগাড় করতে পেরেছিলাম এই বাড়িটা। কাল দুপুরে বাড়ির ভেতর ঢোকার আগে পর্যন্ত বেশ একটা উৎসাহ খেলা করছিল, অথচ বাড়ির দরজা খোলার সাথে সাথে কেমন যেন ভয় চেপে ধরল আমাকে। গোটা বাড়ির আনাচে কানাচে কেমন যেন মৃত্যুর গন্ধ, যেন বহু বছরের জমাট বাঁধা ধুলোবালি। আর ঘুমিয়ে থাকা বাতাস ভিড় করে আসছে আমার দিকে। তারপর আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। ছাদে কিছুক্ষণ ঘোরাফেরার পর যখন ছাদ থেকে নিচে নেমে এলাম তখন সন্ধে নেমে পড়েছে। সুইচ বোর্ডটা আগে দেখে রেখেছিলাম, দোতলার আলোগুলো জ্বালিয়ে দিলাম। জ্বালাতে অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়ল। দোতলার মোট 3টে আলো, দুটো ঘরে 2টো বাল্ব আর প্যাসেজে একটা টিউবলাইট, অথচ লাইটের সুইচ 4টে। 4 নম্বরটা কি তাহলে অকেজো? সেটা টিপে দিতে কিন্তু কিছুই হলো না। আমি চারপাশে একবার তাকিয়ে সেখান থেকে সরে এলাম। হয়তো এ বাড়ির কোনো একটা আলো জ্বলে উঠেছে, 3 তলার অথবা 1 তলার। 1 তলায় উঁকি মেরে দেখলাম সেখানটা এখনো অন্ধকারে ডুবে আছে। হাতের ব্যাগটা দিয়ে 3 তলায় উঠে এলাম। এখানে একটাই ঘর, তার পাশে একটা সরু প্যাসেজ, সেটা শেষ হলে ছোট্ট একটা ব্যালকনি। তারপর আমি দরজা ঠেলা দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লাম। গাঢ় অন্ধকারে ঢেকে আছে ভিতরটা। ব্যাগ খুলে টর্চ জ্বালতে যাব এমন সময় নিজে থেকেই জ্বলে উঠল ঘরের আলোটা, একটা হলুদ কম্পাউন্ডের বাল্ব। আর ঠিক সেই মুহূর্ত থেকেই কেমন যেন অস্বস্তি শুরু হলো আমার। মনে হলো এতক্ষণ ঘরের অন্ধকারটাই যেন ঢেকে রেখেছিল অনেক কিছু। সেটা মুছে যেতেই আস্তে আস্তে একটা ভয়ানক ইতিহাস আমার চোখের সামনে মুক্ত হয়ে পড়েছে। তারপর আমি আস্তে আস্তে ব্যালকনির দিকে গেলাম। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে হলো ঘরের ভিতর থেকে কার যেন ফিসফিসে গলার আওয়াজ শোনা যাচ্ছে। চমকে উঠলাম। তারপর পিছনে ফিরে তাকালাম, আর তার সাথে সাথে একটা ঠান্ডা স্পর্শে আমার গোটা শরীর কেঁপে উঠল। না বারান্দায় কিছু নেই, শুধু ঘন কালো অন্ধকার। এতক্ষণ বারান্দার গ্রিলের নিচের দিকটা ধরে ছিলাম। মাথা পিছনে ঘোরাতেই মনে হলো গ্রিলের বাইরে থেকে কে যেন আমার হাতের উপর হাত রেখেছে। ঠান্ডা বরফের মতো হাতটা একবার স্পর্শ করেই সরে গেছে।
সামনে তাকিয়ে আর কাউকে দেখতে পেলাম আর সেখানে দাঁড়াতে ইচ্ছে করল। আমার প্যাসেজ ছেড়ে ঘরের দিকে যেতে লাগলাম। হাঁটতে হাঁটতে মনে হলো গ্রিলের বাইরে থেকে কে যেন আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি ঘরের ভিতর প্রবেশ করলাম। বিছানায় শুয়ে কি সব যেন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতে ভালো করে চোখ মেলে তাকাতেই অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, ঘুমাতে যাওয়ার আগে বিছানাটা যে অবস্থায় ছিল এখন তার থেকে বেশ খানিকটা বদলে গেছে। যখন ঘুমিয়েছিলাম তখন জানালাটা ছিল আমার মাথার কাছে, আর এখন চোখ খুলতেই পায়ের কাছে দেখতে পেলাম খোলা জানালাটা। বিছানাটা নিজে থেকেই উল্টে গেল নাকি, মাথাতেও কেমন যেন ঝিমঝিমে ভাব শুরু হয়েছে। তারপর হঠাৎ চোখ পড়ল টেবিলের ওপর। দেখলাম একটা ফাউন্টেন পেন, যেন আমি কিছু লিখবে বলে কেউ যত্ন করে রেখে গেছে টেবিলের ওপর। ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেলাম আমি। একটু আগের অস্বস্তি আর ভয় দুটোই কেটে গেছে এখন। এই ঘরে আমি ছাড়াও অন্য কেউ যে আছে তা বেশ বুঝতে পারছি। সাথে এও বুঝতে পারছি যে আমার সে কোনো ক্ষতি করতে চায় না। কিন্তু বিছানা উল্টে আর ফাউন্টেন পেন রেখে কি বোঝাতে চাইছে? একটা সিগারেট জ্বালিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম আমি। একটু একটু করে আলোর তেজ বাড়ছে। খোলা জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার আরও জমাট বাঁধছে। একটা তারা পর্যন্ত দেখা যাচ্ছে না, যেন একটা মহাজাগতিক ছায়ায় ঢেকে গেছে গোটা পৃথিবীটা। শুধু এই ঘরখানা ভরে আছে আলো। এত জ্বলজ্বলে আলোয় জানালার বাইরেটা কেমন যেন বেমানান লাগলো আমার। সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মনের অস্বস্তিটা আবার 7-5 ভেবে উঠে পড়ল। বিছানার এক পাশের প্রান্ত ধরে চাপ দিতে বিছানাটি একটু একটু করে ঠিক আগের মতোই করে দিলাম। তারপর আবার নিশ্চিন্তে আমি শুয়ে পড়লাম। কিন্তু আর ঘুম এলো না। 7-5 ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা মাথায় আসতে উঠে পড়লাম। চোখ খুললাম। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। আবার উল্টে গেছে বিছানাটা। আবার আমার সামনে খোলা জানালা। টেবিলের ওপর এখনও একইভাবে রয়েছে কলমটা। অর্থাৎ ওই জানালা, ওই ফাউন্টেন পেন আর এই বিছানা, তিনটে এক সূত্রে বাঁধা। তিনটেকে মেলালেই উত্তর পাওয়া যাবে। ঠেলাঠেলি করে বিছানাটা আবার ঘুরে দিলাম আমি। জানালার দিকে দৃষ্টি আকর্ষণের জন্য বিছানাটাকে বারবার ঘুরে দিচ্ছে। ধীর পায়ে এগিয়ে গেলাম জানালার দিকে। কুপকুপে অন্ধকারে ঢেকে আছে নিচের দিকটা। জানালার ওপর দিকে কিসের খসখস শব্দ আসতে আমি চমকে উঠলাম। কিছু যেন একটা একটু একটু করে নেমে আসছে উপরের দেওয়াল বেয়ে। কয়েক সেকেন্ড পরে সেটাকে দেখতে পেলাম আমি। একগোছা চুল আস্তে আস্তে জানালার ওপরের প্রান্ত দিয়ে অল্প অল্প করে নিচে নামছে। আমার হাত পা অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো এক্ষুনি টলে পড়ে যাব। বহু চেষ্টার পরেও হাতের কাছে ধরার মতো কিছুই পেলাম না। জানালার ওপারে এতক্ষণে একগোছা ঝুলন্ত চুল, একটা বিবর্ণ রক্তশূন্য কপাল দেখা যাচ্ছে। দুটো নীল পাথরের মতো চোখে জলজলে দৃষ্টি। রক্তে মাখা ঠোঁট দুটো ফাঁক করে হাসছে, অথচ প্রাণের কোনো চিহ্ন নেই তাতে। যেন একটা পরিত্যক্ত মৃতদেহ পুতুলকে সাজিয়ে কেউ ঝুলিয়ে দিয়েছে জানালার উপর দিয়ে। শরীরটা জানালার মাঝামাঝি পৌঁছতেই পুতুলের ডান হাতটা সজীব হয়ে উঠল। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। তর্জনী দিয়ে ঘরের ভিতর কিছু দেখাতে চাইছে। তার পৈশাচিক চোখ দুটো এখনো আগের মতোই স্থির, ঠোঁটে সেই চওড়া হাসি। তর্জনী লক্ষ্য করে ঘরে তাকালাম। না, আলাদা কিছুই নেই, সব কিছু আগের মতো। বুকের ভিতর শক্ত হয়ে যেন কিছু গেঁথে আছে। বুঝতে পারছি ক্রমশ আমার নার্ভগুলো শক্তি হারাচ্ছে। ধীরে ধীরে জানালার দিকে ফিরে তাকালাম আমি। না, সেখানে কেউ নেই। আর ঠিক আগের মতো অন্ধকার জমাট বেঁধে। ঘুরে দাঁড়িয়ে ফিরে আসতে গিয়ে চমকে উঠল। দেখলাম ঘরের ঠিক মাঝখানে ঝুলছে একটা কাপড়ের ফাঁদ। সেটা জড়ানো আছে যে মানুষটার গলায়। তাকে একটু আগে জানালায় দেখেছি। চোখ দুটো এখনও ঠিকরে বেরিয়ে আসছে। মুখের লাল চামড়ায় কালচে রং ধরে আমার দিকে চেয়ে এখনও সেই আগের মতোই মিটিমিটি হাসছে। ভয়ে আমি চোখ বন্ধ করে নিলাম।
সাথে সাথে মনে হলো নিভে গেছে ঘরের আলোটা। আবার কানে আসছে সেই ফিসফিসের শব্দ, আবার অনেকটা কান্নার মতো। আমি গলায় জোরে নিয়ে চিৎকার করে উঠলাম, কি চাও তুমি? ঠং করে একটা শব্দ হওয়াতে বুঝলাম টেবিলের উপর থেকে পেনটা মাটিতে পড়ে গেছে। আমি হামাগুড়ি দিয়ে লেগে গেলাম। সেই হাতড়ে হাতড়ে খুঁজে নিলাম সেটাকে। আবার চিৎকার করে বললাম, কি করবো এটা দিয়ে? কি বলতে চাও তুমি? কোনো শব্দ নেই। মনে হলো সিঁড়ি দিয়ে কে যেন উপরে উঠে আসে। তার পায়ের শব্দ কানে প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। সেটা ঘরের দরজার কাছে আসতেই থেমে গেল আওয়াজটা। আমার বন্ধ চোখের পাতায় আবার আলো জ্বলে উঠল। অর্থাৎ ঘরে আলো জ্বলে থেকে চোখ খুলতেই বুঝতে পারলাম বিছানাটা আবার আগের মতোই ঘুরে গেছে। তারপর ভয় হাতের পেনটা ছুড়ে দিলাম। দরজা খুলে দ্রুত পায়ে নেমে এলাম দোতলায়। নামতে নামতে মনে হলো কানের পাশে আবার সেই ফিসফিসানিটা শুরু হয়েছে। তারপর দোতলায় একটা ঘরে ঢুকে ঘুমিয়ে ওষুধ খেয়ে মেঝেতেই শুয়ে পড়লাম। তারপর স্বপ্ন দেখেছিলাম কি না মনে নেই। বাকি সমস্ত রাত জুড়ে মনে হচ্ছিল সিঁড়ির কাছ থেকে কে যেন ডাকছে আমায়। কখনো কান্নার শব্দ, কখনো মিহির আত্মচিৎকার শুনে মনে হচ্ছিল একবার দেখে আসি উপরটা। কিন্তু ততক্ষণে ঘুমে আমার চোখ বুজে এসেছে। ধীরে ধীরে গভীর ঘুমে ঢলে পড়লাম আমি। গাড়ি থামিয়ে আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল মহান্তি। সম্ভবত গল্পের শেষে একটা ক্লাইম্যাক্স আশা করেছিল। আমি একটা করুণ হাসি এসে বলেছিলাম, ব্যাস এই অবধি, আর কিছু ঘটেনি। তারপর মহান্তি আবার গাড়ি চালু করল। রাস্তায় যেতে যেতে একটা আওয়াজ করতেই বুঝতে পারলাম গাড়ির সিটে রাখা কাগজগুলো নিচে পড়ে গেছে। ঢুকে কাগজগুলো তুলতে যেতেই হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। ক্রাইম সিনের ছবিটায় বিছানার উপরের দেওয়ালটা দেখা যাচ্ছে। তার উপরের দিকে একটা গোল ঝুলন্ত ঘড়ি। এখন আর নেই সেই ঘড়িটা, শুধু ফ্যাকাশে হয়ে যাওয়া দাগটা চোখে পড়েছে। কাল কিন্তু যখন প্রথম ঘরে ঢুকেছিলাম তখন দাগটা বিছানার মাথার দিকে ছিল না, ছিল পায়ের দিকে। অর্থাৎ আমি প্রতিবার চোখ খোলার পরে বিছানাটা অবস্থান বদল করে ফিরে যাচ্ছিল আজ থেকে 8 বছর আগে সেই নারকীয় রাতের অবস্থানে। কিন্তু কেন? কাগজটা ভালো করে চোখ রাখলাম। কোনো ছোট অথচ ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে খুন করে বারবারা উড হাউস। তার রক্তাক্ত দেহটা পড়েছিল বিছানার ঠিক ওপরে। অস্ত্রটা উদ্ধার হয় অনেক পরে। ক্ষুদ্র অথচ ধারালো অস্ত্র দেখে অবাক হয়ে যান উদ্ধারকারী অফিসার। একটা ইঞ্চি 5 লম্বা ফাউন্টেন পেন। তার ঢাকনার একটা বিশেষ অংশে চাপ দিলে জিভের মতো বেরিয়ে আসে ছুরির ফলা। সেটা দিয়ে স্বামীকে খুন করে বারবার। ভালো করে ছবিটার দিকে তাকালাম আমি। সেখানেও পেনটা রাখা আছে টেবিলের ঠিক ওপরে, যেমনভাবে কাল রাতে রাখা ছিল। এখন গেলে হয়তো আর চোখে পড়বে না পেনটা। কিন্তু আমি জানি সারা রাত ওই ঘরে কাটালে সমস্ত ঘরটা ফিরে যেত সেই মৃত্যুময় রাতে। সেই বিছানা, সেই টেবিলের উপর রাখা খুনে কলম, খোলা জানালা এবং মৃতদেহ। তো এই ছিল আমাদের আজকের গল্প, সেই ভয়ঙ্কর বাড়ির সত্য ঘটনা। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।